বাংলাদেশের রাজনীতিতে গুঞ্জন, গোপন বৈঠক, অদৃশ্য সমঝোতা এবং রহস্যময় অন্তর্ধান নতুন কিছু নয়। কিন্তু যখন সেই গুঞ্জনের কেন্দ্রে উঠে আসে দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম, তখন ঘটনাটি আর নিছক গসিপ থাকে না, হয়ে ওঠে জাতীয় আলোচনার বিষয়। সম্প্রতি বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাসকে ঘিরে এমনই এক রহস্যময় নীরবতা এবং প্রশ্নের ঝড় তৈরি হয়েছে, যা রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে। একসময়ের প্রতিদিনের সংবাদ শিরোনামে থাকা এই নেতা হঠাৎ করেই যেন জনদৃষ্টির আড়ালে মিলিয়ে গেছেন। নেই সভা সমাবেশে উপস্থিতি, নেই কোনো রাজনৈতিক বিবৃতি, নেই এমনকি একটি ভিডিও বার্তাও। অথচ তার এই অন্তর্ধানের পেছনে যে ব্যাখ্যা সামনে আনা হয়েছে তা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র সংশয়। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বিদেশ যাত্রা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো গভীর কোনো রাজনৈতিক বা ফৌজদারি রহস্য? রাজনীতির মানচিত্রে ঢাকা ৮ আসনকে দীর্ঘদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এই আসনে মির্জা আব্বাসের আধিপত্য ছিল প্রায় প্রশ্নাতীত। কিন্তু ২০২৬ সালের নির্বাচনের আগে রাজনৈতিক আবহাওয়া বদলাতে শুরু করে। সেই পরিবর্তনের নাম ছিল ওসমান হাদি। তরুণ, উদ্যমী, মাঠঘাটে জনপ্রিয় এবং পরিবর্তনের বার্তা নিয়ে উঠে আসা এই নেতা খুব দ্রুতই সাধারণ মানুষের মধ্যে নিজস্ব অবস্থান তৈরি করে ফেলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি কেবল প্রতিদ্বন্দ্বী ছিলেন না, বরং মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছিলেন। তার প্রতিটি জনসভায় বাড়ছিল ভিড়, তার বক্তব্যে ছিল ক্ষোভ, প্রতিশ্রুতি আর পরিবর্তনের ডাক। এমনকি অনেকেই বলতে শুরু করেছিলেন এই নির্বাচন সহজ হবে না। নির্বাচনী উত্তেজনার মধ্যেই আসে সেই কালো দিন, ১২ ডিসেম্বর। শীতের সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার ব্যস্ত মুহূর্তে সশস্ত্র হামলায় গুরুতর আহত হন ওসমান হাদি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলে আসা কয়েকজন অস্ত্রধারী খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। মৃত্যু ঘটে ওসমান হাদির। একটি সম্ভাবনাময় রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে, আর একই সঙ্গে বদলে যায় পুরো নির্বাচনী সমীকরণ। ওসমান হাদির মৃত্যুর পর ঢাকা ৮-এর নির্বাচনী লড়াই কার্যত একপাক্ষিক হয়ে পড়ে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মির্জা আব্বাস সহজেই জয় পেয়ে যান। তার রাজনৈতিক অবস্থান আরো শক্তিশালী হয়, দলের ভেতর তার গুরুত্ব বাড়ে এবং অল্প সময়ের মধ্যেই তিনি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ে আরো প্রভাবশালী হয়ে ওঠেন। কিন্তু ঠিক এই সাফল্যের মধ্যেই জমা হচ্ছিল অন্য এক ঝড়। মার্চ মাসের শুরুতে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করা হয় ২ বাংলাদেশি যুবককে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, তারা ওসমান হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন ভাড়াটে কিলার। এই গ্রেফতারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে নানা জল্পনা। সবচেয়ে বড় প্রশ্ন ছিল, কার নির্দেশে হয়েছিল এই হত্যাকাণ্ড? কারা ছিল নেপথ্যের পরিকল্পনাকারী? খুনিরা কি কেবল ভাড়াটে, নাকি তারা কোনো বড় রাজনৈতিক চক্রান্তের হাতিয়ার? ঘটনার এখানেই আসে সবচেয়ে নাটকীয় মোড়। খুব সন্দেহভাজন খুনি ধরা পড়ার মাত্র কয়েকদিনের মাথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। একটি রাজনৈতিক অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। দলীয় সূত্র জানায় তিনি মাইল্ড স্ট্রোক করেছেন। এরপরই শুরু হয় বিদেশে চিকিৎসার প্রস্তুতি। প্রথমে জানানো হয়েছিল তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, কিন্তু কিছু সময় পর খবর আসে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। এখানেই শুরু হয় নতুন প্রশ্ন। যদি অবস্থা এত গুরুতর হয়, তবে কেন গন্তব্য বদলানো হলো? কেন সিঙ্গাপুরের বিশ্বখ্যাত হাসপাতাল নয়? কেন চিকিৎসার নামে এমন গোপনীয়তা? আজকের ডিজিটাল যুগে একজন সাধারণ মানুষের হাসপাতালের ছবিও মিনিটে ভাইরাল হয়ে যায়। সেখানে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক নেতার দীর্ঘ বিদেশ অবস্থান, অথচ নেই একটি হাসপাতালের ছবি, একটি ভিডিও বার্তা, একটি লাইভ আপডেট, এমনকি কোনো সাম্প্রতিক অডিও বার্তাও নয়। এত বড় রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পূর্ণ মিডিয়া ব্ল্যাকআউট অনেকের কাছেই স্বাভাবিক মনে হচ্ছে।
মধ্য মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরেকটি বিস্ফোরক গুজব। দাবি ওঠে মির্জা আব্বাস নাকি আর জীবিত নেই। পরিস্থিতি সামাল দিতে সামনে আসেন তার ব্যক্তিগত সচিব। তিনি জানান তিনি জীবিত আছেন এবং বিদেশে চিকিৎসাধীন। কিন্তু এই বক্তব্য জনমনে আস্থা ফেরাতে পারেনি, কারণ সাধারণ মানুষের প্রশ্ন একটাই, যদি তিনি বেঁচে থাকেন তবে একটি 10 সেকেন্ডের ভিডিও দিতে সমস্যা কোথায়? রাজনৈতিক মহলে আরেকটি থিওরি ঘুরছে জোরে সোরে। কিছু সূত্রের দাবি মালয়েশিয়া বা সিঙ্গাপুর ছিল কেবল ট্রানজিট পয়েন্ট, সেখান থেকে তিনি অন্য কোথাও সরে গেছেন। কেউ বলছেন ভারত, কেউ বলছেন মধ্যপ্রাচ্য, আবার কেউ দাবি করছেন ইউরোপের কোনো দেশে তিনি আত্মগোপনে আছেন। যদিও এসব দাবির পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ নেই, তবুও প্রশ্ন থামছে না। বিশ্লেষকদের একাংশের মতে, যদি গ্রেফতারকৃত খুনিরা জবানবন্দিতে এমন কোনো নাম উল্লেখ করে যা উচ্চ পর্যায়ে পৌঁছে যায়, তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ অনিবার্য হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, খুনিরা ধরা পড়ার পরপরই অসুস্থতা এবং বিদেশ যাত্রা কি নিছক কাকতালীয়, নাকি এটি সম্ভাব্য তদন্ত এড়ানোর কৌশল? সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, বিএনপির শীর্ষ পর্যায় থেকেও তার শারীরিক অবস্থা এবং অবস্থান নিয়ে খুব সীমিত বক্তব্য এসেছে। কোনো আনুষ্ঠানিক মেডিকেল বুলেটিন নেই, দলীয় প্রেস ব্রিফিং নেই স্পষ্ট ব্যাখ্যাও। এই নীরবতা নতুন প্রশ্নের জন্ম নিয়েছে। দল কি ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রাখছে, নাকি অভ্যন্তরীণ কোনো সংকটের কারণে বিষয়টি চেপে রাখা হচ্ছে? এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যায় না মির্জা আব্বাস সত্যিই গুরুতর অসুস্থ কিনা, তিনি কোথায় অবস্থান করছেন, তদন্তের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা, নাকি সবকিছুই রাজনৈতিক অপপ্রচার। কিন্তু এতটুকু স্পষ্ট, স্বচ্ছতার অভাবই সন্দেহকে বাড়িয়ে দিচ্ছে। যেখানে একটি ভিডিও বা আনুষ্ঠানিক মেডিকেল রিপোর্ট পুরো গুঞ্জন থামিয়ে দিতে পারে, সেখানে অব্যাহত নীরবতা জনমনের সন্দেহ আরো ঘনীভূত করছে। বাংলাদেশের রাজনীতিতে অনেক রহস্যই চাপা পড়েছে, অনেক সত্য কখনো প্রকাশ পায়নি, অনেক মামলা ফাইল বন্দি থেকেছে বছরের পর বছর। রাজনীতির ইতিহাস বারবার আমাদের শিখিয়েছে, ক্ষমতার সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলো কখনোই প্রথম দিনেই উন্মোচিত হয় না। অনেক সত্য বছরের পর বছর চাপা পড়ে থাকে, অনেক অপরাধ প্রভাবের ভারে নীরব হয়ে যায়, আর অনেক মুখোশ পড়ে থাকতে পারে ঠিক ততদিন যতদিন না সময় নিজেই সেই মুখোশ খুলে দেয়। মির্জা আব্বাসকে ঘিরে আজ যে প্রশ্নগুলো জনমনে ঘুরপাক খাচ্ছে, সেগুলো কেবল একজন রাজনীতিকের ব্যক্তিগত অবস্থান নিয়ে নয়, বরং দেশের রাজনৈতিক নৈতিকতা, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং ক্ষমতার জবাবদিহিতা নিয়েও। যদি তিনি সত্যিই গুরুতর অসুস্থ হয়ে থাকেন, তবে কেন তার বর্তমান অবস্থার কোনো স্বচ্ছ প্রমাণ জাতির সামনে নেই?